সালাম আলাইকুম। আজকে আমরা 16.4-এর 10 নং প্রশ্নের সমাধান করব। তো 10 নংয়ে বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো যেহেতু আয়তাকার ঘনবস্তুর কথা বলেছে, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর মধ্যে 3টা অংশ থাকে: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো যেহেতু এখানে উচ্চতার কথা বলা আছে, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে আমাদের এই দৈর্ঘ্য এবং প্রস্থটা আমাদের বের করতে হবে। যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ নাই, বর্গমিটার এখানে দেওয়া আছে, তো আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিতে পারি। তো 10 নং ধরি বা মনে করি, যে কোনো একটা দিতে পারেন। ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান এ মিটার। মিটার হবে কারণ এখানে বর্গ মিটারের কথা বলেছে, তাহলে মিটার হবে। প্রস্থ হচ্ছে প্রস্থ 2 মিটার এবং উচ্চতা সি সমান, এখানে যেহেতু উচ্চতা দেওয়া আছে, তাহলে উচ্চতাকে আমরা সি ধরলাম, সি মিটার। সাইড নোট হিসাবে, যেখানে এ লেস দেন বি, যেহেতু এটি বর্গমিটার বলেছে, তাহলে আয়তাকার হলে অবশ্যই দৈর্ঘ্যটা একটু বড় হবে, প্রস্থটা একটু ছোট হবে। তো আমি দৈর্ঘ্যটা একটু বড় করে ধরলাম আর কি, যেখানে এটি একটু বড় হবে। তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা এ এবং বি ধরি, সিটা আপাতত থাক, যেহেতু এখানে বর্গমিটার আছে, তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর এই ক্ষেত্রফলটা বের করতে পারি। আয়তাকার ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফলটা বের করতে পারি, যেহেতু ভূমির উপর দণ্ডায়মান বলেছে। 48 বর্গমিটার, এটা ভূমির উপর দণ্ডায়মান। তো আমরা লিখতে পারি যে সুতরাং আয়তাকার ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল সমান। তাহলে ভূমি বলতে যে কোনো একটা তলকে বোঝাচ্ছে। মনে করেন এই তলটা মনে করেন, তাহলে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ যে কোনো একটা। তাহলে ভূমির ক্ষেত্রফল, যেহেতু একটি তলের কথা বলেছে আর আয়তাকার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমরা ভূমি গুণ উচ্চতা জানি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ জানি। তো আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে এ এবং বি ধরেছি, তাহলে আমরা এ বি দিতে পারি। এ বি বর্গমিটার। তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাইলে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি দিলাম। যেহেতু আয়তাকার ঘনবস্তুর
48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। এখন আয়তাকার ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল যেহেতু আমরা বের করেছি এ বি পেয়েছি, তাইলে এই এ বির মান হবে 48। তো আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এ বি অর্থাৎ ভূমি দৈর্ঘ্য ও প্রস্থ এর মান হচ্ছে 48। এটিকে আমরা 1 নং সমীকরণ হিসেবে ধরে নিলাম। এরপরে আপনার আছে এখানে এবং কর্ণ 13 মিটার। তাইলে আয়তাকার ঘনবস্তুর কর্ণ কি সেটা আমরা জানি, কর্ণের একটা সূত্র আমরা তো আয়তাকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে এটি। আয়তাকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে √a² b² c²। তো আমরা সেটি বসাই দিতে পারি। তো সেটি বসাই দিলে আমরা লিখতে পারি যে কর্ণ এবং কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, √a² প্লাস b² প্লাস c²। তো যদি কর্ণ এটি হয়, যেহেতু এখানে কর্ণ 13 বলেছে, তাহলে লিখতে পারি তাহলে √a² প্লাস b² প্লাস c² ইকুয়াল টু 13। এখানে যেহেতু 13 বলেছে কর্ণ, তাহলে 13 দিলাম। বা এখন আমাকে এই রুটটি তুলে নিতে হবে। এই রুটটি তুলে নিলে আমাকে উভয় পাশে বর্গ করলে আমরা রুটটি তুলতে পারি। তাইলে আমি উভয় পাশে বর্গ করব। বর্গ করলে এখান থেকে বর্গ আর এই রুটটা উঠে যাবে, থাকলো হচ্ছে আপনার a² প্লাস b² প্লাস c²। আমরা জানি স্কোয়ার এবং বর্গ রুট একই সমান, তাহলে স্কোয়ার যেখানে থাকে সেখান থেকে রুটটা অটোমেটিকলি কেটে দেওয়া যায়। তাহলে এইটাকে যদি আমরা বর্গ করি 13-র উপর স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি সাইড নোট উভয়কে বর্গ করে। উভয়কে বলতে উভয় পাশে, সমানের বাম ডান পাশে। তাহলে বা a² জায়গায় a² থাকলো প্লাস b² জায়গায় b² থাকলো ইকুয়াল টু, আমি একটা লাইন কমিয়ে ফেলছি এখান থেকে c²। সির মানটা আমরা কত পেয়েছিলাম, সির মানটা হচ্ছে 3, অর্থাৎ 3-এর উপর স্কোয়ার। 3-এর উপর স্কোয়ার মানি এখানে কত হবে, এই আগে 13-র উপর স্কোয়ার করলে কত হয়, 13-র উপর স্কোয়ার করলে আপনার হয় যে 169 মাইনাস সির উপর স্কোয়ার মানি 3-এর উপর স্কোয়ার, তাহলে 3-এর উপর স্কোয়ার মানি 9, 3-এর উপর স্কোয়ার মানি 9, সির উপর স্কোয়ার মানি 3-এর উপর স্কোয়ার, কারণ সি ইকুয়াল টু 3, তাইলে 3-এর উপর স্কোয়ার মানি 9। সুতরাং a² প্লাস b² ইকুয়াল টু, তাহলে 169 থেকে যদি 9 চলে যায় তাকে আর আপনার 160। এটিকে আমরা 2 নং সমীকরণ হিসেবে লিখতে পারি। এটি হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা 1 এবং 2 নং সমীকরণ পেয়েছি। তাইলে এখানে একটু খেয়াল করেন, 1 নং সমীকরণে এ বির মান আছে আর 2 নং সমীকরণে a² b² এর মান আছে। আমরা এখন এই বীজগাণিতিক সূত্র a প্লাস b হোল স্কোয়ারের একটা সূত্র জানি, তারপর a মাইনাস b হোল স্কোয়ারের একটা সূত্র জানি। এই মানগুলো দিয়ে আমরা এই সূত্রগুলো বসিয়ে আমরা মানগুলো বের করতে পারি a এবং b। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে a এবং b এর মান বের করা, দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমি লিখতে পারি, এখন আমরা একটা সূত্র জানি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b
হোল স্কোয়ার। আমি কিন্তু মূল সূত্রটা লিখে দিচ্ছি এখানে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এ স্কোয়ারটা দিলাম প্লাস বি স্কোয়ারটা সেটা আমি শুরুতে দিলাম বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই 2abটা আমি শেষে করে দিলাম যাতে আমার মানগুলো সহজে বসাইতে পারি। ab ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা মান আমরা একটু আগে পেয়েছি যে 2 নং সমীকরণে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 160। তো আমি এইখানে সূত্রের যেখানে বসাইছি সেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মানটা আছে 160 সেটা আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় বসাই দিতে পারি। 160 এখানে আছে প্লাস দিলাম 2 ইনটু এই এ বিটা হচ্ছে আপনার 1 নং সমীকরণটা খেয়াল করেন। এ বির মানটা কিন্তু এখানে 1 নং সমীকরণ 48 আছে। তাহলে 2 জায়গায় 2 বসালাম, এ বির জায়গায় 48 বসালাম। তাইলে ইকুয়াল টু 160 প্লাস, তাইলে 48 দিয়ে যদি আমরা দুইকে যদি 48 দ্বারা গুণ করি 2 ইন্টু 4 সমান 96 ইকুয়াল টু, তো আমরা এখানে বা 96কে একসাথে যদি আমরা যোগ করে দিই 160-এর সাথে আমরা পাই 256। এই দুটো যোগ করে আমরা 256 পাইলাম। এটা সমান দিলাম। তো এখন এখানে কিন্তু আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উপরে কিন্তু স্কোয়ার আছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের উপর। তো এ প্লাস বি হোল স্কোয়ারের উপর স্কোয়ার থাকলে আমাকে তাইলে এইটাকে এই পাশ থেকে আমি স্কোয়ারটা তুলে নিতে চাই। এই পাশ থেকে স্কোয়ারটা তুললে 256-র উপরে বর্গ হবে। সুতরাং বা এ প্লাস বি, আমি স্কোয়ারটা তুলে নিলাম, স্কোয়ার এখান থেকে তুলে দিলে এখানে কিন্তু রুটের উপর এই 256-র উপর রুট আসবে। উভয়কে রুট দ্বারা ভাগ, উভয়কে রুট দ্বারা গুণ 256। তাইলে এটাকে বর্গ করলে এইটাকে যদি আমি এই রুট দিই তাহলে রুট আর স্কোয়ার কেটে গেছে, তাহলে 256 হলো। তো এটির মান আমরা জানি। সুতরাং এ বি, সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু 256-র উপর যদি আমরা রুট করি তাহলে হয় 16। 256-র উপর যখন আমরা রুট করেছি তাইলে এটি হয় 16। এটিকে আমরা 3 নং সমীকরণ হিসেবে দিতে পারি। 3 নং সমীকরণ। এখন আমরা 1 2 3 এরকম সূত্র 3টা পেয়েছি। এরপরে আমরা যদি এ বির ওই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা করি এবং বলে লিখতে পারি এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আগের মতো 2abটাকে আমরা পরে লিখব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা মাইনাসের হবে কারণ এখানে মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল টু, তাহলে এ প্লাস বি এর একটা মান যে আমরা পেয়েছিলাম এ প্লাস বি এর জায়গায় আমরা এ প্লাস বি ইকুয়াল টু 160 এই মানটা আমরা বসাইতে পারি। তাইলে আমরা এখানে বসালাম 160 মাইনাস 2, এ বির মান কিন্তু 48, এ বির মান 48 একটু আগে বসাইলাম। তো এ বির মানটা যদি আমরা বসাই দিই এখানে হয় 160 মাইনাস, সেইখানে বসালাম না, নিচে করে বসাই 160 মাইনাস 48 দুগুণ 96 ইকুয়াল টু, তাইলে 100 থেকে যদি আপনার 96 চলে যায়, 160 থেকে যদি 96 চলে যায় আপনার হয় 64। তাইলে এস এ মাইনাস বি হোল স্কোয়ারের মান পেয়েছি আমরা 64।
তাহলে বা আমি উভয়কে রুট দ্বারা যদি গুণ করে দিই তাহলে এখানে যে স্কোয়ার যেটা আছে সেটা উঠে যাবে, স্কোয়ার উঠে গেলে মাইনাস বি ইকুয়াল টু, তাইলে এই সুসাইডটার উপরে কিন্তু রুট বসবে সুসাইডটা। সুতরাং তাহলে আমি যদি এটার রুট করি এ মাইনাস বি ইকুয়াল টু সুসাইডটার উপর যদি আমরা রুট করি তাহলে হয় 8। এখন আমরা এ প্লাস বি এর মান পাইলাম, এ মাইনাস বি এর মান পাইলাম, এটিকে আমরা সাইন নন সমীকরণ হিসেবে ধরতে পারি। এটি হচ্ছে আপনার সাইন নন সমীকরণ। এখন আমরা সাইন নন সমীকরণও বের করে নিলাম। এরপরে আপনার এখন আমরা যে এই 3 এবং 4 যে এই সমীকরণ দুইটা পেয়েছি, এই সমীকরণ দুইটি আমরা যোগ করতে পারি, এই সমীকরণ দুইটিকে আমরা যোগ করতে পারি। তো আমি লিখতে পারি যে 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই, 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই। সুতরাং 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 3 কি আছে? 3 আছে আপনার এ প্লাস বি, এ প্লাস বি। 2 নন এই সাইন নন আছে আপনার এ মাইনাস বি, যেহেতু যুগের কথা বলেছে এখন এই 3 নন যুগ, এখন 3 নন সমীকরণ বসেছে যুগ, যেহেতু যুগ বলেছে তারপর সাইন নন সমীকরণ এ মাইনাস বি ইকুয়াল টু সমানের পাশে 3 নন আছে 16 প্লাস সাইন নন আছে আপনার 8। তাহলে এই যদি আমরা যোগ করে দিই, বির আগে মাইনাস বির আগে প্লাস কেটে দিলাম, 2a ইকুয়াল টু আপনার আছে 16 আর 8 যদি যোগ করি তাহলে হয় আপনার 24, বা এর মানটা যদি আমরা এখানে রেখে দিই তাহলে 2 দিয়ে 24কে ভাগ করতে হয়, 24 ডিভাইডেড বাই 2। সুতরাং ইকুয়াল টু 12 দুগুণ 24, 12। তাহলে আমরা এর মান পাইলাম, অর্থাৎ এটি দৈর্ঘ্য পেয়েছি এবং 3 ও 4 ননকে আমরা এখন বিয়োগ করব। 3 ও 4 নন সমীকরণ বিয়োগ করি। এখন আমরা এটিকে যদি আমরা বিয়োগ করি, এটিকে আমরা বিয়োগ করলে হয় 3 ননে আসে আপনার এ প্লাস বি, বিয়োগ যেহেতু বলেছে বিয়োগ, তাহলে একটু খেয়াল করেন, একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে সাইন ননে কিন্তু এ মাইনাস বি, তো যেহেতু বিয়োগের কথা বলেছে আমরা 3 নন লিখেছি, সাইন নন এ মাইনাসের কথা বলেছে, এখানে কিন্তু মাইনাস আছে, এর আগে একটা মাইনাস, যেহেতু বিয়োগের কথা বলেছে এই মাইনাসটা বিয়োগের কারণে বিয়োগ করতে বলেছে এই জন্য মাইনাস, তারপর এই এর পরিয়ে মাইনাস, তাহলে এ মাইনাসের কারণে ওই মাইনাসটা পাল্টে যাবে অর্থাৎ প্লাসে পরিণত হবে, বি ইকুয়াল টু, তাহলে সাইন ননে আছে আপনার 16, সাইন নন সমীকরণে আছে আপনার 16, 3 ননে বলতেছি সরি, তাহলে সাইন ননে আছে আপনার 8, তাহলে 16 থেকে যদি আমরা 8 বাদ দিই অর্থাৎ তাহলে কত পাই, যে এর আগে মাইনাস এর আগে প্লাস কেটে দিলাম, 2b দিলাম। এখন আমরা 2b ইকুয়াল টু 16 থেকে যদি 8 চলে যাই, 16 থেকে 8 চলে গেলে আর 8টাকে, তাহলে বা
বি ইকুয়াল টু এই 8কে 2 দ্বারা ভাগ করে দিব, সুতরাং বি ইকুয়াল টু 4। যদি আমরা কাটাকাটি করি এটা 4 হয়। সুতরাং দৈর্ঘ্য সমান আমরা পেয়েছি 12 মিটার এবং প্রস্থ 4 মিটার। আমাদেরকে কিন্তু দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলেছে। আনসার দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 4 মিটার। এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ সমাধান। এটি প্রথম অংশ আর এটি হচ্ছে দ্বিতীয় অংশ। এখন আমরা সমাধান করব 16.4 11 নং প্রশ্ন। তো 11 নং বলা হয়েছে একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। আয়তাকার যেহেতু বলেছে, আর একটি আয়তাকার কাঠের বাইরের বাক্সের বাইরের মাপ অর্থাৎ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। অর্থাৎ দৈর্ঘ্য 8 হলে প্রস্থ হবে 6, উচ্চতা হবে 7। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, যে কাঠের বাক্সের কথা বলেছে, তাইলে ভিতরে যে একটা জায়গা আছে, খালি জায়গা আছে, এটির ক্ষেত্রফল হচ্ছে আপনার 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। আমি দেখাচ্ছি। মনে করেন এটি একটি কাঠের বাক্স, এটি একটি কাঠের বাক্স। তো এটি আমার একজন স্টুডেন্ট এটা বানিয়ে আনেছে। ওর নাম হচ্ছে উম্মা হাবিবা, বর্তমানে হয়তো সে 8ম শ্রেণীতে। তো এই কাঠের বাক্সটি আপনার যদি ধরেন এইটির দৈর্ঘ্য হচ্ছে আপনার 8 সেন্টিমিটার এবং এটির প্রস্থ হচ্ছে আপনার 6 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে আপনার 7 সেন্টিমিটার। তাহলে এটির যে ভিতরে একটা যে খালি জায়গা আছে, এই ভিতরের খালি জায়গার সম্পূর্ণটির ক্ষেত্রফল হচ্ছে আপনার 88 বর্গ সেন্টিমিটার। তাইলে বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। তাহলে কাঠের পুরুত্ব বলতে এই জিনিসটি কতটুকু, মানে ওই আমাদের গাইয়া ভাষায় যেটা বলে, এটা ডাঁড়ো মানে পুরুত্ব আর কি। এটি কতটুকু দেওয়াল, মানে এই জায়গাটা কতটুকু, এটির পুরুত্ব নির্ণয় করতে বলেছে আমাদেরকে। এখন আমরা ভিতরের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, বাইরের ক্ষেত্রফলটা বের করলে বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এই যে এটি কাঠের যে পুরুত্ব আছে সেই পুরুত্বটি আমরা পেয়ে যাব। আশা করি বুঝেছেন আপনারা। তো আমরা এখন লিখতে পারি ধরি বা মনে করি আয়তাকার বাক্সে যেহেতু পুরুত্ব নির্ণয় করতে বলেছে, আমরা পুরুত্বকে একটি অজানা রাশি দ্বারা আগে ধরে নিব। আয়তাকার বাক্সের পুরুত্বকে আমরা 1 সেন্টিমিটার ধরলাম।
1 সেন্টিমিটার ধরলাম। তাহলে এখানে বাইরের মাপ কিন্তু অটোমেটিকলি দেওয়া আছে, বাইরের মাপ। তাইলে আমরা লিখতে পারি বাক্সের বাইরের মাপ যথাক্রমে বাক্সের বাইরের মাপ যথাক্রমে তাইলে 8 সেমি 6 সেমি এবং 60 সেমি, এটি কিন্তু দেওয়া আছে এখানে। তাইলে সুতরাং এগুলোকে আমরা এ সমান বি সমান দিতে পারি, এ বি সি হিসেবে ধরতে পারি। মানে এ বি সি এগুলো একটা একটা মাপ দিলাম, এবং ভিতরের মাপ, ভিতরের মাপ মাপ যথাক্রমে এ সমান, এখানে কিন্তু এ সমান আমরা 8 সেন্টিমিটার দিলাম, 8 মাইনাস 2x সেমি। তাহলে 2xটা কেমনে হলো, 2xটা কেমনে হলো আমরা এই বাসটা দেখলে কিন্তু বুঝতে পারবো। খেয়াল করেন, আমি যদি এইটাকে দৈর্ঘ্য ধরি, মানে এর মান ধরি, তাহলে খেয়াল করেন আমরা যে বলেছিলাম এখানে কাঠের পুরুত্ব এস সেন্টিমিটার, কাঠের পুরুত্ব এস সেন্টিমিটার। তো কাঠের পুরুত্ব অর্থাৎ যখন আমরা এইটা বাদ দিলাম এ থেকে, যখন এটা ধরলাম, তাহলে এইখানে একটা ছোট্ট করে এক্স আছে, এখানে এইটা একটা এক্স, মানে এইটা যতটুকু জায়গা খেয়েছে এটা একটা এক্স এই পাশ থেকে, আর এই পাশ থেকে একটা এক্স, তাহলে দুইটা এক্স একাত্তরে যুক্ত হলো, এটা সম্পূর্ণটা আরেকটির অংশ। তাহলে এটা এখানে একটা এক্স, এখানে একটা এক্স, কাঠের পুরুত্ব এটা এদিকে বেদ করে গেছে, মানে এটাকে বেদ করে গেছে, এটাকে বেদ করে গেছে, তাহলে এটা এক্স এক এক্স, তাহলে 2x, এটা বাদ দিতে হবে, দিলাম। তাহলে বির ক্ষেত্রে এখন যেহেতু এটা বাদ দিলাম, এদিকের টানা বাদ দিলাম, এবার এদিকের একটা নাই কাট, এদিকেরও বাদ দিতে হবে, এদিকের এটা বাদ দিতে হবে, এদিকের এটা বাদ দিতে হবে, এটাও 2x। এবং সির ক্ষেত্রে খেয়াল করেন, এইটা সির ক্ষেত্রে এখান থেকে একটা এক্স বাদ দিতে হবে, যেহেতু ওইটা থলা এই ভূমি যেটা আছে সেটা খেয়ে দিয়েছে, আর এখান থেকে যেটা ডাক নেওয়া হবে এইটার জন্য একটা বাদ দিতে হবে, অর্থাৎ 2s বাদ দিয়ে দিতে হবে প্রত্যেকটা থেকে। তাহলে মানে অর্থাৎ কাঠগুলো বাদ দিচ্ছি আমরা, ওই শুধু বাক্সের খালি জায়গাটা নিচ্ছি। বি সমান, তাহলে বি সমান এখানে আছে 6 মাইনাস, তাহলে 2x সেমি এবং সি সমান, তাহলে সির মানটা আছে এখানে 4 থেকে 2s বাদ দিতে হবে, 2x সেমি। অর্থাৎ আমরা সম্পূর্ণ কাঠগুলো বাদ দিয়েছি, এখন খালি জায়গাটা বাদে। তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল একটা সূত্র জানতাম,
এটি হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই সূত্রটি আমরা এখন বসাই দিব। তাহলে আমরা ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সুতরাং ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস, অর্থাৎ দৈর্ঘ্য গুণ ফস্ত গুণ উচ্চতা, এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটি আমরা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলটি আমরা পেয়েছি। এখানে কিন্তু যে বলেছে ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু 88 বর্গ সেন্টিমিটার বলেছে, অর্থাৎ এটি সমান 88 বর্গ সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু, তাহলে এটি যখন যেহেতু 88 বর্গ সেন্টিমিটার বলেছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ভিতরের, এটি সমান আমরা 88 বর্গ দিলাম। বা এখন আমি এই 2 দিয়ে 88কে ভাগ করে দিব, তাহলে হয় এ বি প্লাস বি সি প্লাস সি এ, একে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম ইকুয়াল টু, এই 88কে যখন 2 দ্বারা ভাগ করব তাহলে হয় 44, বা এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 44 দিলাম। বা এখন আমরা এই এর মান, বির মান, সির মান কিন্তু পেয়েছি, তাহলে এর মান হচ্ছে 8 মাইনাস 2x। আমরা এই মানগুলো এখানে বসাই দিব একইবারে। এর মানটা আগে লিখতেছি 8 মাইনাস 2x ইন্টু বির মানটা আমরা পেয়েছি হচ্ছে আপনার 6 মাইনাস 2x প্লাস, তারপরে বির মান আছে, বির মান হচ্ছে 6 মাইনাস 2x ইন্টু সির মান হচ্ছে আপনার 4 মাইনাস 2x দিলাম। এরপরে আপনার আছে প্লাস সির মান হচ্ছে 4 মাইনাস 2x ইন্টু এর মান হচ্ছে 8 মাইনাস 2x ইকুয়াল টু এই সম্পূর্ণটির মান হচ্ছে 44। তাহলে আমরা 44 দিলাম। তাহলে বা এখন আমরা এই মানগুলো পাশাপাশি গুণ করে নিব, যেহেতু এই দুইটার মধ্যে গুণ আছে এ এবং বির মধ্যে, আমরা গুণ করে নিব। 8 দিয়ে যদি 6কে, এই 8 দিয়ে প্রথমে এই দুইটাকে গুণ করব, আবার 2s দিয়ে এই দুইটাকে গুণ করব, তাহলে 8 দিয়ে যদি 6কে গুণ করি 6 আর 48 হয়। তারপর এই মাইনাসটা দিলাম, 8 দিয়ে 2কে গুণ করলে 16x। তারপরে আছে এই মাইনাস, 8-এর কাজ শেষ, মাইনাস এটা দিলাম। 2 দিয়ে 6কে গুণ করলে আপনার হয় 6 দুগুণ 12x। তারপর মাইনাসে প্লাস হয়, 2 দিয়ে 2কে গুণ করলে 4, s দিয়ে sকে গুণ করলে s স্কোয়ার প্লাস। এরপরে আছে আপনার 6 দিয়ে 4কে গুণ করতে হবে আগে, একই নিয়ম, 424। তারপরে আছে এই মাইনাস দিলাম, এরপরে 6 দুগুণ 12x। এরপরে আছে এই মাইনাসটি দিলাম। 2 দিয়ে 4কে গুণ করতে হবে, 7 দুগুণ 8। তারপরে আছে x দিলাম, এরপরে 2 দিয়ে 2কে গুণ করলে হয়, মাইনাসে প্লাস হবে, 2 দিয়ে 2কে গুণ করলে 4, s দিয়ে sকে গুণ করলে s স্কোয়ার প্লাস।
এটিও সেম, 4 আড়া 32, 4 আড়া 32, তারপরে মাইনাস 4 দুগুণ 8, এখানে একটা এস আছে, এস দিলাম, 4 এর কাজ শেষ, মাইনাস 2 দিয়ে 8কে গুণ করলে 4 দুগুণ 8, 8x, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 2s গুণ করলে 4, তারপর ss গুণ করলে s স্কোয়ার ইকুয়াল টু 44। বা এখন এস স্কোয়ার আছে কয়টা? এখানে এস স্কোয়ার আছে হচ্ছে আপনার 3টা, 1টা 2টা 3টে, তাহলে 4x 4s স্কোয়ার 4s স্কোয়ার 4s স্কোয়ার 3টা 4 যদি আমরা যোগ করে নিই তাহলে হয় 12s স্কোয়ার। তারপরে আপনার সিঙ্গেল এক্স আছে, আপনার সিঙ্গেল এক্স আছে তারপর এখানে সিঙ্গেল এক্স আছে আপনার 16x, এখানে হচ্ছে আপনার আমি একটু এই 4 আড়া 32, তারপরে আছে মাইনাস 7 দুগুণ 8, এস একটা আছে এস দিলাম, মাইনাস এটি দিলাম, 7 দুগুণ 8 দুগুণ 16, এটি হবে 16, এটি 16x, তারপরে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 2s গুণ করলে 4s স্কোয়ার। এখন আমরা 4s স্কোয়ার 3টা এগুলো যোগ করে দিলে 4s স্কোয়ার চলে গেল, 4s স্কোয়ার আমরা কেটে দিতে পারি যেহেতু অঙ্কটা লম্বা, তো আমরা যাতে মনে থাকে। এরপরে আপনার আছে মাইনাসের, এখানে আছে 16x, এই 16x লিখলাম, 16 যোগ, এরপরে আছে আপনার এখানে 12 প্লাস, এরপরে আছে আপনার এখানে 12 প্লাস, এরপরে আছে আপনার এখানে 8 প্লাস, এরপরে আপনার এখানে আছে আবার 8 আবার 16, 8 প্লাস 16, 71। যখন আমরা এই সবগুলো এক যোগ করব তখন মাইনাসের 72টা এস হয়, 72x, তারপর প্লাস, এখানে প্লাস দিলাম, এখানে আছে 48, সংখ্যাগুলো সিঙ্গেল সংখ্যাগুলো আমরা যোগ করব, 48 প্লাস, আর এখানে আছে 24 প্লাস, 24-এর পরে আপনার এখানে আছে 32 দিলাম, সবগুলো যখন আমরা যোগ করব তাহলে 104 পাই ইকুয়াল টু 44 দিলাম। বা এখন আমরা এই 44কে সমানের বামে নিয়ে আসব, 12s স্কোয়ার মাইনাস 72x প্লাস 104 মাইনাস 44, তাহলে 44-এর জায়গায় এখানে 0 হয়ে যাবে। এরপর আছে বা এখন আমরা 160 থেকে ওই 44টাকে বিয়োগ করব, তাহলে হয় 60, এখানে আছে 12s স্কোয়ার মাইনাস 72x, এই 160 থেকে 46 বিয়োগ দিলে তাহলে হয় আপনার প্লাসের হবে, প্লাসের 60 ইকুয়াল টু 0। বা এখন আমরা এখানে আছে আপনার 12s স্কোয়ার মাইনাস 72x প্লাস 60, এই সবগুলো থেকে আমি 12 যদি কমন নিই এখানে থাকে এস স্কোয়ার মাইনাস 12 দিয়ে যদি আমি 72কে ভাগ করি তাহলে 112 হয়, তাহলে এখানে আমি 100 দিলাম, 6x প্লাস, তারপরে
5 12 60 এখানে আছে 5 ইকুয়াল টু 0 বা এখন এই 12কে আমি 0 দ্বারা ভাগ করে দিব 0 দ্বারা যখন 12কে ভাগ করবো এটি 0তে পরিণত হবে তাহলে এস স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0 বা এখন আমাকে মিডল টার্ম ফ্যাক্টর বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই 6xকে না 5কে 6 বানাইতে হবে তাহলে 5কে যদি আমি 6 বানাইতে চাই তাহলে হয় আমরা বলতে পারি লসাগুর বেলায় 5 একে 5 এক আর 5 যদি আমরা যোগ করে দিই তাহলে হয় 6 5 একে 5 এক আর এই 5 যোগ করলে হয় 6 তো আমি লিখতে পারি এস স্কোয়ার মাইনাস এখান থেকে 5x তারপর মাইনাস এই 1 এখানে একটা 1 পেয়েছি এই 1x দিলাম অর্থাৎ মাইনাসের 5টা x এবং মাইনাসের একটা x যদি আমরা যোগ করে দিই তাহলে 6টা x হয় মাইনাসে এরপর আছে প্লাস 5 ইকুয়াল টু 0 বা এরপর আমি দুটি অংশে ভাগ করে নিলাম প্রথম দুটি অংশে কিন্তু দুই পাশে x আছে তাহলে আমি একটি যদি x কমন নিই তাহলে এখানে আরেকটি s থাকে মাইনাস 5s থেকে s চলে আসলে 5 থাকে মাইনাস অপর অংশ থেকে আমি যদি -1 কমন নিই তাহলে এখানে থাকে একটি x এই মাইনাসের কারণে আগে মাইনাস থাকার কারণে এই প্লাসটি মাইনাসে পরিণত হবে মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এখানে আছে 5 ইকুয়াল টু 0 আমি এই দুইটা অংশ যেহেতু একই তাহলে এই দুইটা অংশ থেকে একটা অংশ কমন নিব তাহলে হয় x মাইনাস 5 যদি আমরা এই অংশ থেকে x মাইনাস 5 কমন নিয়ে নিই তাহলে তাকে x এসটি লিখলাম আর এই অংশ থেকে যদি s মাইনাস 5 কমন চলে যায় তাহলে -1 কমন থাকে -1 থাকে -1 ইকুয়াল টু 0 বা এখন সরি এটা বা হবে না এটা আমি হয় আকারে লিখলাম x মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0 আমি এই 0টাকে দুইটি অংশে ভাগ করে দিলাম তো এখন লিখতে পারি বা x এই 5টাকে যদি আমি সমানের ডানে নিয়ে যাই তাহলে হয় x ইকুয়াল টু 5 বা s ইকুয়াল টু 1 সুতরাং এখানে লিখতে পারি x ইকুয়াল টু 5 s ইকুয়াল টু 1 এখন আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে এখানে আমি x এর মান যেহেতু দুইটা পেয়েছি এখান থেকে আমি x এর মান কোনটি নিব এখন আমি কনফিউশনে পড়ে যাই তাহলে এখানে আমাকে বলা হয়েছে যে একটি আয়তাকার বাক্সের কাঠের বাইরের মাপ যথাক্রমে এটি যদি দৈর্ঘ্য হয় 8 সেন্টিমিটার প্রস্থ হচ্ছে আপনার 6 সেন্টিমিটার উচ্চতা হচ্ছে আপনার 4 সেন্টিমিটার তাহলে এখানে যেহেতু একটা সাইড আছে তাহলে উচ্চতা থেকে কখনো এই কাঠের পুরুত্ব বড় হতে পারে না কাঠের পুরুত্ব এই যদি আমি x ধরি তাইলে উচ্চতা থেকে কিন্তু কাঠের পুরুত্ব বেশি হয়ে যাচ্ছে তাইলে এটি কখনো বাক্সে পরিণত হবে না তো আমরা এই xটা বাদ দিয়ে দিব তাইলে s ইকুয়াল টু 5 এটা বাদ এটা হবে না নট ইকুয়াল টু 5 হবে তাইলে x সমান 1 হয় তাই আমরা একটা কথা লিখতে পারি তাহলে লিখতে পারি বাক্সটির পুরুত্ব তার বাইরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা কোনটির চেয়ে বড়
হতে পারে না, পারে না। সুতরাং s not equal to 5, অর্থাৎ x equal to 1 সেন্টিমিটার। তাহলে সুতরাং এখানে আমাদের কাঠের পুরুত্ব লিখতে বলছে, কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। এটি হবে আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে। আর আমাদের এই অঙ্কের প্রথম অংশটি হচ্ছে এটি, আর দ্বিতীয় অংশ হচ্ছে এটি। সালাম আলাইকুম।